সম্মানিত দর্শক, আসসালামু আলাইকুম। এখানে আন্তর্জাতিক সংবাদে যুক্ত হওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। জানিয়ে দিচ্ছি আমাদের হাতে থাকা সর্বশেষ আপডেট। দুনিয়া কাঁপাতে রাশিয়া আনছে সুকোই ৩৫। হিজবুল্লাহর পাল্টা আক্রমণে শতাধিক ইসরায়েলি সেনা কুপকাত। ইসরায়েলি বর্বরতার বিরুদ্ধে যে কোনো কঠোর পদক্ষেপ নিয়েছে তুরস্ক। এদিকে ইউক্রেন রাশিয়ার যুদ্ধ বন্ধে বিশেষ দূত নিয়োগ পাচ্ছেন ট্রাম্প। দর্শক, শুনলেন সংবাদ শিরোনাম। বিস্তারিত জানতে পুরো ভিডিওটি শেষ অবধি আমাদের সঙ্গেই থাকুন। দুনিয়া কাঁপাতে রাশিয়া আনছে সু-৭৫। যুক্তরাষ্ট্রের F-35কে টক্কর দিতে রাশিয়া আনছে পঞ্চম প্রজন্মের স্টেলথ ফাইটার জেট সু-৭৫ চেকমেট। এটিকে বলা হচ্ছে LTS বা লাইট টেকনিক্যাল এয়ারক্রাফট। সুখোই কোম্পানির নকশাকৃত এই ইঞ্জিনের এই যুদ্ধ বিমানটিকে বলা হচ্ছে রাশিয়ার বিমান বাহিনীর আগামী দিনের সেরা অস্ত্র। আকাশে এটি যুক্তরাষ্ট্রের তৈরি F-35 এবং চীনের J-31 ফাইটারকে টেক্কা দিতে পারবে বলে দাবি করেছেন রুশ কর্মকর্তারা। যুক্তরাষ্ট্র তার ন্যাটো মিত্রদের নিয়ে গড়ে তুলেছে F-35 যৌথ প্রকল্প। একই রকমভাবে রাশিয়ার মিত্র দেশগুলোকে দেবে সু-৭৫। বিমানটি এখনও ডেভেলপমেন্টের পর্যায়ে রয়েছে। চলতি বছর বিমানটি পরীক্ষামূলক উড্ডয়নের কথা থাকলেও তা পিছিয়ে গেছে। তবে এটি যে আগামী দিনের আকাশ যুদ্ধকে বদলে দিতে রাশিয়ার নতুন হাতিয়ার হতে যাচ্ছে তাতে কোনো সন্দেহ নেই। 2021 সালের জুলাইয়ে রাশিয়ার রাজধানী মস্কোর বাইরের ছোট্ট শহর জুলনোভিস্কিতে অনুষ্ঠিত হয় MKS ইন্টারন্যাশনাল এভিয়েশন অ্যান্ড স্পেস শো। 6 দিনের এই প্রদর্শনীতে রাশিয়ার তৈরি কম্ব্যাট এয়ারক্রাফট, হেলিকপ্টার, ড্রোন, এন্টি এয়ারক্রাফট, মিসাইল সহ অত্যাধুনিক কিছু সামরিক সরঞ্জাম প্রদর্শন করা হয়েছিল। তবে রুশ গণমাধ্যমগুলো জানান, এই প্রদর্শনীতে রাশিয়ার সবচেয়ে বড় স্বার্থ ছিল তার সর্বাধুনিক টেকটিক্যাল ফাইটারের জন্য ক্রেতা বাছাই করা। সেখানে তারা পরিচয় করিয়ে দিয়েছে সুকোই ৭৫ LTS নামের ফাইটারটিকে। আনুষ্ঠানিকভাবে ঘোষণার আগেই বিমানটি পরিচয় পেয়েছে সুকোই ৭৫ চেকমেট নামে। ফাইটার জেটের বাজারে বিশাল এক মাস্টার প্ল্যান নিয়ে রাশিয়া তৈরি করছে বিমানটিকে। সু-৭৫ ফাইটারে 6 ধরনের এয়ার টু এয়ার মিসাইল, 3 ধরনের এয়ার টু সারফেস মিসাইল এবং এন্টি শিপ ও এন্টি রেডিয়েশন মিসাইল থাকে। রাশিয়ার বিখ্যাত 3 জাল মিসাইলের সবগুলো সংস্করণ বহন করতে পারে সুকোই ৩৫। এসব মিসাইলের সবগুলোই থাকে সু-৭৫ চেকমেট ফাইটারে। আরও থাকবে বিভিন্ন ধরনের বোমা বহনের ব্যবস্থা। সব মিলিয়ে বিমানটি ৭,৪০০ কেজি ওজনের অস্ত্র বহন করতে পারবে। মধ্যপ্রাচ্যে ইসরায়েল একমাত্র দেশ যাদেরকে F-35 দিয়েছে যুক্তরাষ্ট্র, আর কাউকে নয়। যে কারণে রাশিয়া এই দেশগুলোর চাহিদাকে কাজে লাগিয়ে ফাইটার জেটের রপ্তানি বৃদ্ধি করতে চাইছে। এতদিন রাশিয়ার কোনো পঞ্চম প্রজন্মের ফাইটার জেট না থাকায় মুসলিম প্রধান এই দেশগুলো খুব একটা রাশিয়ামুখী হয়নি। কিন্তু তাদের সু-৭৫ প্রস্তুত হয়ে গেছে। সেই সংকট কেটে যাবে বলে মনে করা হয়। রুশ কর্মকর্তারা আরও অনেক দেশের সাথে এটির ব্যাপারে আলোচনা চালাচ্ছেন বলে মনে করা হচ্ছে। যদিও এ বিষয়ে মস্কো পুরোপুরি চুপ রয়েছেন। তাদের একটাই কথা, নতুন এই বিমান প্রতিরক্ষা জগতের গেম চেঞ্জার হয়ে উঠেছে। হিজবুল্লাহর পাল্টা আক্রমণে শতাধিক ইসরায়েলি সেনা নিহত। হিজবুল্লাহ জানিয়েছেন, ইসরায়েলি বাহিনীর বিরুদ্ধে চালানো তাদের পাল্টা আক্রমণের শতাধিক সেনা নিহত এবং 1000 সেনা আহত হয়েছেন। লেবাননে ইসরায়েলি বাহিনীর চালানো স্থল আক্রমণের জবাবে হিজবুল্লাহ পাল্টা আক্রমণ হিসেবে সব হামলা চালায়। মঙ্গলবার 12 নভেম্বর গণমাধ্যমে প্রকাশিত হিজবুল্লাহর পৃথক বিবৃতিতে বলা হয়, হিজবুল্লাহর যোদ্ধারা ফিলিস্তিনের দখলকৃত অঞ্চলগুলোতে একাধিক অভিযান পরিচালনা করছেন। এর মধ্যে অধিকৃত উত্তরাঞ্চলীয় ইসরায়েলি বসতি এলাকা, বিশেষ করে জাবাল আমির অঞ্চলের আল মালকিয়া গ্রামকে লক্ষ্য করে ভারী রকেট ও ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়। হিজবুল্লাহর অপারেশন রুম জানান, তাদের যোদ্ধারা অপারেশন খাইবার সিরিজের অংশ হিসেবে 70টি সফল মিশন পরিচালনা করেছেন। লেবাননের সশস্ত্র বাহিনীটি আরও জানান, তাদের ড্রোন ইসরায়েলের টেবিসিয়াল উপজেলায় একটি সামরিক ঘাঁটিতে আক্রমণ চালায়, যার ফলে ইসরায়েলি সামরিক বাহিনীর মধ্যে ব্যাপক ক্ষয়ক্ষতি ও প্রাণহানি ঘটে। হিজবুল্লাহ আরও জানায় যে মিসাইল ও রকেট হামলার মাধ্যমে তারা ইসরায়েলের আমলা, তাওসিয়া, সাপেদ এবং হাইফা শহরকে লক্ষ্যবস্তু করেছে।
ইসরায়েলি বর্বরতার বিরুদ্ধে যে কঠোর পদক্ষেপ নিয়েছে তুরস্ক। দখলদার ইসরায়েলের বর্বরতার বিরুদ্ধে তুরস্ক সবচেয়ে কঠোর পদক্ষেপ নিয়েছে বলে জানিয়েছেন প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান। গাজায় মানবিক সংকট বৃদ্ধি পাওয়ায় আঙ্কারা ইসরায়েলের সঙ্গে সব ধরনের সম্পর্ক ছিন্ন করছে। বুধবার 13 নভেম্বর সৌদি আরব ও আজারবাইজান সফর শেষে ফেরার ফ্লাইটে সাংবাদিকদের সামনে সব কথা বলেন এরদোগান। এ বিষয়ে এরদোগান বলেন, ইসরায়েলের হামলা বন্ধে ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার জন্য কাজ করা একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হতে পারে। তার মতে, দ্বিরাষ্ট্র সমাধান ছাড়া এই অঞ্চলে শান্তি ও স্থিতিশীলতা আসবে না। তুরস্ক ইসরায়েলের বিরুদ্ধে কূটনৈতিক চাপ বাড়ানোর পাশাপাশি বাণিজ্য ও অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরোপের চেষ্টা চালিয়ে যাচ্ছে বলে জানান তিনি। এছাড়া সম্প্রতি ইসরায়েলের কাছে অস্ত্র সরবরাহ বন্ধে জাতিসংঘে একটি প্রস্তাব তুলেছে তুরস্ক। এ সময় নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসনের অধীনে যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্কের উন্নতির আশাবাদ ব্যক্ত করেছেন এরদোগান। তিনি বলেন, তুরস্কের ভৌগোলিক অবস্থান এবং তারুণ্য নির্ভর জনসংখ্যার কারণে এখানে বিনিয়োগের সুযোগ রয়েছে। একই সঙ্গে ট্রাম্পের একান্ত সমর্থক ইলন মাস্কের সঙ্গেও ভবিষ্যতে বৈঠকের সম্ভাবনা রয়েছে বলে জানান তুর্কি প্রেসিডেন্ট। তুরস্ক সিরিয়ার সম্পর্ক স্বাভাবিককরণ। সিরিয়ার সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার বিষয়ে এরদোগান বলেন, সিরিয়ার উত্তরাঞ্চলে সন্ত্রাস বিরোধী অভিযানের প্রতি প্রতিশ্রুতিবদ্ধ তুরস্ক রাশিয়ার আঞ্চলিক অখণ্ডতা মেনে চলবে। সেই সঙ্গে সিরিয়ার সরকারেরও উচিত নিজ ভূমিতে শান্তি ও স্থিতিশীলতা নিশ্চিত করার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া। এদিকে ইউক্রেন রাশিয়ার যুদ্ধ বন্ধে বিশেষ দূত নিয়োগ চাচ্ছেন ট্রাম্প। সদ্য নির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার নির্বাচনী প্রচারে ঘোষণা অনুযায়ী ইউক্রেনের যুদ্ধের অবসান এবং রাশিয়া ও ইউক্রেনের মধ্যে শান্তি সংলাপ শুরু করার জন্য ইউক্রেন বিষয়ক বিশেষ দূত নিয়োগ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। বৃহস্পতিবার মার্কিন টিভি চ্যানেল ফক্স নিউজকে দেওয়া সাক্ষাৎকারে সব কথা জানান তিনি। এর আগে তিনি নির্বাচনী প্রচারে বলেছিলেন, প্রেসিডেন্ট নির্বাচিত হলে 24 ঘন্টার মধ্যে রাশিয়া ইউক্রেন যুদ্ধ বন্ধ করার সমাধান খুঁজে বের করতে পারবে তিনি। ওই সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, আপনার শীঘ্রই ইউক্রেন বিষয়ক একজন জ্যেষ্ঠ বিশেষ দূতকে দেখতে পাবেন, এমন একজন যার উপর আমরা আস্থা রাখতে পারি। 2025 সালের 20 জানুয়ারি আনুষ্ঠানিকভাবে প্রেসিডেন্টের দায়িত্ব নেবেন ট্রাম্প। তবে নির্বাচনের জয় নিশ্চিত হওয়ার পর তার নেতৃত্বাধীন নতুন প্রশাসনের বিভিন্ন পদ ও দায়িত্বে যারা থাকবেন তাদের নাম ঘোষণা করেছেন তিনি। ইতিমধ্যে মধ্যপ্রাচ্য বিষয়ক বিশেষ দূতের নামও প্রকাশ করেছেন ট্রাম্প। তবে নতুন মার্কিন প্রশাসনকে ইউক্রেন বিষয়ক বিশেষ দূত হতে যাচ্ছেন। ফক্স নিউজের সাক্ষাৎকারে সে সম্পর্কিত কোনো ইঙ্গিত দেননি ডোনাল্ড ট্রাম্প। 2023 সালে মস্কো একাধিকবার ইঙ্গিত দিয়েছে যে কিয়েভ শান্তি সংলাপে আসলে ইউক্রেনের সামরিক অভিযান বন্ধ করবে রুশ বাহিনী, কিন্তু ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি পরিষ্কার জানিয়ে দিয়েছেন যে পুতিনের নেতৃত্বাধীন প্রশাসনের সঙ্গে কোনো প্রকার সংলাপে যাবে না কিয়েভ। এই মর্মে প্রেসিডেন্সিয়াল ডিগ্রিও জারি করেছেন তিনি। সুপ্রিয় বন্ধুগণ, সর্বশেষ একটি অনুরোধ, ভিডিওটি ভালো লাগলে আপনাদের ফেসবুকে শেয়ার করুন। নিয়মিত আন্তর্জাতিক সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করুন। লাইক কমেন্ট শেয়ার করতে একদমই ভুলবেন না। আজকের মতো পর্যন্ত, দেখা হবে পরবর্তী ভিডিওতে। থ্যাঙ্কস ফর ওয়াচিং মাই ভিডিও। আল্লাহ হাফেজ।